শুভেচ্ছা আমন্ত্রণ 23 জনপদ লাইভে, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। নতুন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিচারপতি এইচএম শামসুল উদ্দিন চৌধুরী মানিককে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ নিয়ে আরো জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, আর কি তথ্য আছে আপনার কাছে, এ নিয়ে জানাবেন আমাদের। যেমনটি বলছিলেন যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং জুনায়েদ আহমেদ পলক সহ সাবেক বিচারপতি মানিককেও কিন্তু সকালে কিন্তু সিএমএম কোর্টে হাজির করা হয়। তাদেরকে মূলত যেই মামলাগুলোতে দেখানো হয়েছে সেগুলো হচ্ছে বিভিন্ন থানায়, কিন্তু যে লালবাগ থানা, তারপর বাড্ডা থানা, আদাবর থানায় কিন্তু কয়েকটি মামলা কিন্তু করা হয়। সেই মামলায় কিন্তু তাদেরকে নতুন করে জেল হাজতে প্রেরণের সিদ্ধান্ত নেয়। মূলত তারা বিভিন্ন মামলা আগে থেকে কিন্তু রিমান্ডে ছিলেন এবং রিমান্ডে থাকার পর তারা কিন্তু জেলে প্রেরণ করা হয় এবং আজকে সকালে তাদেরকে নতুন করে আবার এই হত্যা মামলায় কিন্তু নতুন করে তাদেরকে আবার সিএমএম আদালতে তাদেরকে আনা হয় এবং সিএমএম আদালতে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির আহমেদ ফারাবির আদালতেই কিন্তু দীর্ঘ শুনানির পর কিন্তু তাদেরকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এবং তাদের মূলত তাদেরকে যেই কয়েকটি মামলা দেখানো হয়েছে তার মধ্যে সব কয়টি কিন্তু হত্যা মামলা এটি নিশ্চিত করেছিলেন এবং এছাড়া যে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের সাথে কথা বলেন এবং রাষ্ট্রপক্ষ যেটি জানিয়েছেন যে তারা কিন্তু তাদের নেতৃত্বে কিন্তু মূলত এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে এমনটা জানিয়েছেন। তবে আসামি পক্ষের আইনজীবী যেটি বলেছেন যে তারা এইটিকে অস্বীকার করে তাদের আবার শুনানির জন্য তারা দিন ধার্য করার চেয়েছিলেন। তবে কিন্তু এখন পর্যন্ত কিন্তু রাষ্ট্রপক্ষের থেকে অথবা পুলিশের পক্ষ থেকে এই নতুন করে যে মামলাটি দেওয়া হয়েছে সেই মামলাটি নতুন করে কোনো রিমান্ডের আবেদন করা হয়নি। এর আগে কিন্তু তারা রিমান্ডে ছিলেন এবং রিমান্ডে থাকার পর কিন্তু পরবর্তীতে তারা নতুন করে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া আমরা একটু জানিয়ে দিতে চাই যে এর আগে কিন্তু আনিসুল হক এবং জুনায়েদ আহমেদ পলকের 3টি করে হত্যা মামলা রয়েছে এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধেও কিন্তু দুইটি মামলা এবং বিশেষ করে বিচারপতি মানিক কিন্তু এর আগে কিন্তু ভারতে পলায়নের সময় কিন্তু মূলত যে মামলা ছিল সেই মামলায় কিন্তু তাকে জেলে পাঠানো হয়েছিল এবং পরবর্তীতে তার বিরুদ্ধে কিন্তু নতুন করে আরও হত্যা মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং পরবর্তীতে সেই অনুযায়ী তাদেরকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু সকাল থেকেই কিন্তু এদের ছাড়া কিন্তু আরও কয়েকজনকে কিন্তু এই সিএমএম আদালতে কিন্তু আনার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে এরা ছাড়া অর্থাৎ এই আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, বিচারপতি মানিক, চৌধুরী আব্দুল্লাল মামুন, সালমান এফ রহমান ছাড়াও কিন্তু রংধনু যে গ্রুপ রয়েছে, রংধনু গ্রুপের চেয়ারম্যানকে কিন্তু আজকে এই আদালত প্রাঙ্গণে আনার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি যে মূলত এই কয়েকজনই কিন্তু মূলত সকালে কিন্তু তাদেরকে জেল থেকে মূলত তারা জেলেই ছিলেন, জেল থেকে কিন্তু তাদেরকে সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, কেন চলাচল বন্ধ হয়েছে, সচল করার বিষয় কি বলছে কর্তৃপক্ষ? ডানা, ঠিক সকাল 9:30 থেকে 9:35 মধ্যে আসলে আমি যতটুকু খোঁজ নিয়েছি সেখানে আসলে ট্রেনগুলো সব আস্তে আস্তে বন্ধ হতে থাকে এবং সেখান থেকে অ্যানাউন্সমেন্ট করতে আসে যে হচ্ছে
অনিবার্য কারণবশত মেট্রো রেল বন্ধ থাকবে। এবং এর পরবর্তীতে কিন্তু ডিএমটিসিএল থেকে জানানো হয় যে 9:40 থেকে অনিবার্য কারণবশত আগারগাঁও মতিঝিল অংশে ট্রেন চলাচল, আগারগাঁও থেকে মতিঝিল অংশ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে, কিন্তু উত্তর থেকে কিন্তু আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল একদম স্বাভাবিক চলছে। আমি এখন এখানে আছি যে সচিবালয় যে মেট্রো স্টেশন সেখানে, এবং আমার পিছনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই ট্রেনটিও আসলে বন্ধই রয়েছে। আমি পরবর্তীতে যখন রাস্তাঘাটেও দেখেছি যে এটার কারণে কিন্তু মানুষের প্রচুর ভোগান্তি হচ্ছে এবং রাস্তায় জ্যামও হচ্ছে, অনেক বেড়ে গিয়েছে। এবং আমি এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে বিজয় সরণি থেকে ফার্ম গেটের রেল ট্র্যাকে একটি ত্রুটির সমস্যা দেখা দিয়েছে এবং সেটি নিয়ে তারা আসলে কাজও করছে। এই ত্রুটির কারণে তারা আসলে ট্রেনটি বন্ধ রেখেছে এবং আমি তাদেরকে জিজ্ঞেস করেছি, কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছি যে কতক্ষণ লাগতে পারে ট্রেন আবার চালু হতে। তারা জানিয়েছেন যে এটি আসলে বলা খুবই অসম্ভব, কারণ হচ্ছে এখন তারা পুরোপুরি চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব ট্রেন চালু করতে, কিন্তু আসলে ঠিক সময়টুকু আসলে বলে দিতে পারছেন না। তারা জানিয়েছেন যে তারা দ্রুতই হচ্ছে ট্রেন চালু করবেন, তবে আমাদের হচ্ছে তাদের অপেক্ষায় থাকতে হবে। তারা আমাদেরকে জানিয়ে দিবেন যে কতক্ষণ আসলে ট্রেন চালু থাকবে এবং তারা পুরোপুরি ওখানে হচ্ছে তাদের ডিপার্টমেন্ট বা হচ্ছে বিভিন্ন মেট্রো রেলের সাথে যারা জড়িত তারা হচ্ছে ওখানে ফার্ম গেট এবং বিজয় সরণির মাঝে যে মেট্রো রেল ট্র্যাক সেখানে কিন্তু আসলে কাজ করছেন। এই ছিল সর্বশেষ খবর সচিবালয় মেট্রো স্টেশন থেকে। ডানা। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। সচিবালয় মেট্রো স্টেশন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভিড় করছে রোগীরা। চট্টগ্রামের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ কি, চিকিৎসা সেবা কেমন চলছে, এ নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডেঙ্গুর কথা বলতে গেলে চট্টগ্রামে ডেঙ্গু হু করে বাড়ছে, কারণ প্রতি বছরই এই মাস আসলে জুলাই থেকে সেপ্টেম্বর বা আগস্টে এই মাস আসলে চট্টগ্রামে ডেঙ্গু রোগী আসলে হু করে বাড়ছে। কারণ গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশপাশে যতগুলো হাসপাতাল রয়েছে সবগুলো হাসপাতালে ডেঙ্গু রোগী বাড়ছে। কারণ চলতি বছরের যে চলতি মাস রয়েছে সেপ্টেম্বর মাস, এই সেপ্টেম্বর মাসে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে 7 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে নিহত হয়েছেন। তাদের মধ্যে আমরা যেটি জেনেছি তাদের মধ্যে 5 জনই নারী আসলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। কারণ গতকালকের আগের দিন একজন অন্তঃসত্ত্বা মহিলা ডেঙ্গু আক্রান্ত হয়ে নিহত হয়েছেন। এই পর্যন্ত যদি হিসাবে আপনাকে বলে রাখি, এখনো পর্যন্ত চট্টগ্রামে 12 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিহত হয়েছেন এবং চলতি বছরে 950-এর উপরে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি চলতি মাসে যদি আমরা বলি সেপ্টেম্বর মাসে, এই মাসেই 300-এর উপরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। কারণ চট্টগ্রামের আশপাশে যতগুলো হাসপাতাল রয়েছে সবগুলো হাসপাতালে হু করে ডেঙ্গু বাড়ছে। আমরা এখন রয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালে সকাল থেকে আমরা যেটি দেখেছি, হাসপাতালে যে জরুরি বিভাগ রয়েছে সেই বিভাগে কথা বলেছি এখানকার চিকিৎসক, যেটি আমাদেরকে বলেছেন যে হাসপাতালে আপনার গড়ে হিসাব করতে গেলে সকাল থেকে, যে সকাল 6টা থেকে এখন পর্যন্ত, এখন 11টা বাজে, এখন পর্যন্ত 20 থেকে 25 জন রোগী এখানে এসেছেন। তো হিসাবে যদি আমরা গড়ে বলতে পারি তাহলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শুধু গড়ে প্রতিদিন 30 থেকে 35 জন রোগী আসলে ডেঙ্গু রোগী আসছেন। এখানকার যারা চিকিৎসক তারা যেটি বলছেন, চট্টগ্রামের আশপাশের যতগুলো উপজেলা রয়েছে সবগুলো উপজেলা থেকে মূলত ডেঙ্গু রোগীগুলো চট্টগ্রামে আসছেন। পাশাপাশি নগরে যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন তারাও আসছেন। এটির যারা চিকিৎসকরা রয়েছেন তারা যেটি বলছেন, ডেঙ্গু থেকে সচেতনতার কোনো নেই, সচেতনতা থাকতে হবে। পাশাপাশি যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন যারা যদি অনুভব করেন যে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, জ্বর, সর্দি, কাশি বা পা ঝিমঝিম করা, এসব যদি লক্ষ্য রাখে তাহলে দ্রুত চিকিৎসক এবং বিশেষজ্ঞ যারা ডাক্তার রয়েছে তাদের পরামর্শ নেওয়ার কথা বলছেন। পাশাপাশি নিজেদের বাড়ির আঙিনা পরিষ্কার রাখা, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার কথা বলছেন। কিন্তু নগরবাসী যেটি অভিযোগ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখনো নগর যতগুলো খাল নালা রয়েছে সবগুলো অপরিষ্কার, এগুলো পরিষ্কার করার জন্য তারা বারবার টাকা দিচ্ছেন, কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে এসব তারা নিয়মিতভাবে পরিষ্কার করছেন। কিন্তু আমরা যেটি দেখেছি, ডেঙ্গুর ভয়াবহ যখন রূপ নেয় তখনই সরকারের বিভিন্ন সংস্থাগুলো ডেঙ্গুর বিষয় নিয়ে উদ্যোগ নেয় বা তৎপর হয়ে পড়ে। তার আগে তারা আসলে কোনো ধরনের উদ্যোগ আমরা চোখে পড়ে না। তো চট্টগ্রাম মেডিকেল থেকে ছিল আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে ডেঙ্গুর প্রকোপ সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সাভার আশুলিয়ায় খুলেছে বেশিরভাগ পোশাক কারখানা, শ্রমিকরা আগের মতোই যোগ দিয়েছেন কাজে। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে যৌথ বাহিনী। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান।
শাহিনুর, পুরোদমে উৎপাদন চলছে কিনা এ নিয়ে সার্বিক কি তথ্য রয়েছে আপনার কাছে? ডান, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি আশুলিয়া শিল্প অঞ্চলে। আপনাকে যদি জানিয়ে রাখি যে আমি এখন কিন্তু রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ঢাকা ইপিজেটের সামনে আছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু শ্রমিকরা তারা কাজে যোগ দিয়েছে এবং ইপিজেট এবং ইপিজেটের বাইরের যে প্রতিষ্ঠানগুলো আছে প্রতিটি কারখানায় আমরা দেখেছি যে তারা কাজে দিয়েছে। দুই একটি কারখানা ছাড়া আমরা যদি আপনাদেরকে তার সংখ্যা জানাই যে মাত্র 25টি কারখানায় কিন্তু উৎপাদন বন্ধ আছে, আর 5টি কারখানায় কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে টানা 2 সপ্তাহ অস্থিরতা কাটিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু পুরো শিল্প অঞ্চল আশুলিয়া কিন্তু সবকিছু স্বাভাবিক চলতেছে উৎপাদন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়ার যে শিল্প অঞ্চলের প্রধান ফটক এবং সড়ক মহাসড়ক আমরা দেখেছি যে পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনা বাহিনীর সদস্য যারা আছে তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়ার, আপনি জানেন যে সাভার আশুলিয়া ধামরায়ে মোট 1800টি শিল্প কারখানা রয়েছে। এই 1800টি শিল্প কারখানার কিন্তু বেশিরভাগ কারখানায় কিন্তু এখন চলতেছে এবং স্বাভাবিক আছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাইনি এবং প্রত্যেকটি ফ্যাক্টরিতে কিন্তু স্বাভাবিক আছে। আমরা কিছু কিছু ফ্যাক্টরিতে একটু ব্যতিক্রম দেখেছি যে কিছু কিছু শ্রমিক তারা কাজে ফেরার জন্য ফ্যাক্টরির গেটে অবস্থান নিয়েছে এবং তাদেরকে কারখানার মালিকদেরকে তারা অনুরোধ করতেছে যে তাদের ফ্যাক্টরি যাতে খুলে দেওয়া হয় এবং তারা কাজে যোগ দিবে, এমনটি কিন্তু জানিয়েছে। সব মিলিয়ে বলা যায় যে সাভার আশুলিয়ায় এখন পুরোপুরি উৎপাদনে ফিরেছে এবং কর্মচাঞ্চল্যতা ফিরেছে। এই ছিল ডানা ঢাকা ইপিজেটের সামনে থেকে। শাহিনুর, ধন্যবাদ আপনাকে। ঢাকা ইপিজেডের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। ভারী বৃষ্টিতে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে, এ নিয়ে জানাতে সাতক্ষীরা, বাগেরহাট ও নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন, এস সোহান ও মাওলা সুজন। প্রথমে চলে যাচ্ছি সাতক্ষীরাতে। সুমন, ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন, কি বলছে কৃষি বিভাগ ও স্থানীয় কৃষকরা? ডানা, গত 4-5 দিনের যে অতিবৃষ্টির ফলে যে বেতনা নদী, সেই বেতনা নদীর উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে যে প্লাবিত হয়ে যাওয়া যে 40 গ্রাম এবং যে কৃষি অঞ্চলগুলো প্লাবিত হয়েছে তার যে দুরবস্থা সেটি কিন্তু এখনো পর্যন্ত বিরাজমান। আজও কিন্তু আজকে অবধি এই বেতনা নদীর যে উপকূলীয় বেড়িবাঁধ ভেঙেছে সেটি কিন্তু এখনো কিন্তু সংস্কার হয়নি। নতুন করে প্লাবিত হচ্ছে এক একটি অঞ্চল। সবচাইতে ভয়ের যে জায়গা সেটি হচ্ছে এই জায়গাতেই কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, এই বাংলাদেশের কৃষির সবচাইতে বৃহত্তম 3টি মেরুদণ্ডই কিন্তু এই প্লট। আমি সেই প্লটেই কিন্তু দাঁড়িয়ে আছি। আপনি একটু তাকালে দেখতে পাবেন যে এই অঞ্চলগুলো কিন্তু এখন আর কোনোভাবেই দেখলে চেনা যাবে না যে এগুলো গবেষণার প্লট। এক একটি গবেষণার প্লট এভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। এগুলো কিভাবে পূরণ হবে আমি জানি না। এখানকার কৃষি বিজ্ঞানীরা সেটিকে কিভাবে ব্যাখ্যা দেবেন বা বলবেন। আমি এখানকার বিশেষ করে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিজ্ঞানী, আমি তার সাথে কথা বলছি। কি অবস্থা এবং এটি আসলে কতটুকু ক্ষতি হবে বলে মনে করেন? জি, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনবকেন্দ্র সাতক্ষীরা প্রতি বছর আমরা এখানে 20 থেকে 25 বিঘা মানসম্মত বীজ, ব্রিডার বীজ উৎপাদন করে থাকি এবং আমাদের বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। কিন্তু গত 3-4 দিনে বৃষ্টির ফলে আমাদের অধিকাংশ বীজ উৎপাদন প্লট বিনষ্ট হয়ে গেছে, আমাদের গবেষণা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। তবে আমরা আশাবাদী যে আমাদের উপরের দিকে কিছু প্লট আছে, আমরা গবেষণা কার্যক্রম আর কিছু বীজ উৎপাদন হয়তো হবে, কিন্তু বৃহত্তম অংশ
অবশ্যই আমাদের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিড়ির দিকের কি অবস্থা? হ্যাঁ, ব্রিতে আমাদের এখানে কিছু প্লট বেঁচে রয়েছে, কিন্তু ব্রিতে সম্পূর্ণ প্লট ওনাদের ডুবে গিয়েছে, তেমনি বিআরআইও সম্পূর্ণ প্লট ডুবে গিয়েছে, যার কারণে এই আমাদের যে গবেষণা আছে এই বেড়িবাঁধের কারণে আমাদের গবেষণা সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে। আমাদের এছাড়াও একটা বড় বৃহৎ এক্সপেরিমেন্ট চলতেছিল, সেটাও গবেষণা ব্যাহত হওয়ার যে কথা বলছে ডানা, এটি যদি ব্যাহত হয় তাহলে এই অঞ্চলের কৃষিতে কিন্তু ব্যাপক ক্ষতি হবে। আপনাকে বলে রাখা দরকার যে বিনার কৃষি বিজ্ঞানীরা কথা বললেন, এই অঞ্চলের এই উপকেন্দ্রই কিন্তু নড়াই। একই বিষয় নিয়ে জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, আপনি জানাবেন বাগেরহাটে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন? ধান, পান এবং সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শঙ্কর কুমার মজুমদারের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত বাগেরহাটের 4,500 হেক্টর জমির আমন ধান কিন্তু পানির নিচে নিমজ্জিত রয়েছে এবং 216 হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 40 হেক্টর জমির পান। আমরা এই মুহূর্তে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মসজিদপুর এলাকায় রয়েছি। আমার পাশেই দেখছেন যে ক্ষেত রয়েছে, এই ক্ষেতে কিন্তু কুশি লাগানো হয়েছিল, সেই কুশি এর পাতা কিন্তু শুকিয়ে যাচ্ছে এবং এই যে রোদ উঠছে, রোদের সাথে সাথে কিন্তু এই যে সবজির ক্ষতি, সেই ক্ষতি কিন্তু স্পষ্ট হয়েছে। এই ক্ষতি কতদিনে কৃষকরা পুষিয়ে নিতে পারবেন সেটা নিয়ে কিন্তু শঙ্কা রয়েছে। আপনাদেরকে আরো জানাতে চাই, এই যে যাত্রাপুর এলাকা, এই এলাকা কিন্তু কৃষি এর ক্ষেত্রে খুবই সমৃদ্ধ এবং এসব এলাকায় প্রচুর পরিমাণ কৃষি হয় এবং বাগেরহাটের চাহিদা মিটিয়ে এটি কিন্তু রাজধানী সহ বিভিন্ন এলাকায় পাঠানো হয়, যার ফলে এই এলাকার কৃষকরা কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন যে সবজির দাম বেড়ে যাওয়ারও শঙ্কা রয়েছে। আমার সাথে একজন কৃষক রয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষক, আমি তার সাথে কথা বলবো, তার কাছে জানতে চাবো যে তাদের কেমন ক্ষয়ক্ষতি হয়েছে। এই টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যাপক ক্ষতি মানে আমাদের সবজি কেবল মানে মাঝামাঝি অবস্থায়, সেই অবস্থায় ভিতরে ক্ষেতের ভিতরে প্রায় 2-3 হাত পানি, গাছ শুকিয়ে গেছে, ফলও প্রচুর ছিল। আমাদের এই সবজি আমাদের যাত্রাপুর, বাগেরহাট, পিরোজপুর এবং ঢাকা, প্রতিদিন যাত্রাপুরের থেকে কয়েক ট্রাক ঢাকায় যেত এই মাল। আপনাদের স্বাভাবিক হতে কত সময় লাগবে? স্বাভাবিক হতে এই যে ক্ষতি, এই যে ক্ষতি তো পূরণ হবার নয়, এখন স্বাভাবিক হতে এই গাছ এনে কাটিয়ে ফিরে নতুন করে সবজি দিতে হবে। যদি আপনারা শুনছিলেন যে এই ক্ষতি আসলে পূরণ হবার নয়, তারা চেষ্টা করবেন। আমার সাথে রয়েছেন নোয়াখালী এর সুজন ভাইয়ের কাছে আমরা জানবো যে সবজির তার এলাকায় সবজির কেমন ক্ষয়ক্ষতি হয়েছে। সুজন, নোয়াখালীর বন্যা পরবর্তী যদি ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে বলতে হয় তাহলে বলতে হচ্ছে যে নোয়াখালীতে শস্য ভান্ডার খ্যাত যে সুবর্ণচর উপজেলা রয়েছে, এই সুবর্ণচর উপজেলায় বন্যাতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে আমন ধান রয়েছে, শরৎকালীন শাকসবজির মাঠ রয়েছে, একই সাথে ফলজ বাগান রয়েছে, ফলদ বাগান রয়েছে এবং পানের বরজ রয়েছে। তো আমি এখন এই ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কথা বলবো নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক ডক্টর মীরা নানি সাথে। তার কাছে আমি জানতে চাইবো যে আপনার কাছে কি তথ্য রয়েছে, নোয়াখালীতে ফসলের কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায়? নোয়াখালীতে বন্যা এবং জলাবদ্ধতা মিলিয়ে প্রায় আমন ধান, আমন, আউশ এবং শীতকালীন শাকসবজি এবং অন্যান্য অর্থকরী ফসল সহ প্রায় 38,456 হেক্টরের মতো ক্ষতি হয়েছে এবং যেটার আর্থিক মূল্যে আমাদের 643 কোটি টাকা মতো প্রায় আমরা ধরে নিতে পারি। আর আমরা ক্ষয়ক্ষতি নিরসনে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলস কাজ করে যাচ্ছে। বিভিন্ন পার্শ্ববর্তী উপজেলা, পার্শ্ববর্তী জেলা
এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চারা সংগ্রহ করে আমনের চারা সংগ্রহ করে কৃষকদের মধ্যে বিতরণ প্রক্রিয়াধীন আছে এবং বিভিন্ন সরকার প্রণোদনা দিচ্ছে যেখানে এখনো পানি বিদ্যমান আছে সেগুলো পানি শুকানোর পরে যাতে আগাম শাকসবজির সাথে করা যায় এবং আগাম রবি মৌসুম করা যায় সেজন্য সরকার প্রণোদনা দিচ্ছে, কৃষকদের সহায়তা করছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকের পাশে আছে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে জেলাতে মোট প্রায় 38,000-এর মতো হেক্টরের মতো ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এটি যে তারা পুনর্বাসন করার জন্য বিভিন্ন জায়গা থেকে চারা সংগ্রহ করছে এবং এগুলো কৃষকের মাঝে বিতরণ করার জন্য একটি প্রক্রিয়া রয়েছে। এছাড়া বিভিন্ন জেলা থেকে তারা চারা সংগ্রহ করছে এবং আগাম যে মৌসুমী শাকসবজি সেটি চাষ করার জন্য কৃষকদের তারা উদ্বুদ্ধ করছেন। এ হচ্ছে নোয়াখালী থেকে ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে আমার কাছে সর্বশেষ। ডানা, ধন্যবাদ আপনাদেরকে। সাতক্ষীরা, বাগেরহাট ও নোয়াখালী থেকে ফসলি জমির ক্ষয়ক্ষতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ভারী বৃষ্টিতে মেহেরপুরের ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জাহিদুর রহমান। টানা কয়েকদিনের বৃষ্টিতে মেহেরপুরে মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে নুয়ে গেছে ধান ক্ষেত, কলা গাছ, পেঁপে গাছ ভেঙে গেছে, উঠতি সবজি, লাউ, করলা, চিচিঙ্গা, শসার মাচান ভেঙে গেছে। এখানকার কৃষকরা বলেছেন বাঁধাকপি, ফুলকপি জমি থেকে পানি নেমে গেলেও রোদ ওঠার সাথে সাথে পচন ধরার সম্ভাবনা রয়েছে। কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করে এসব ফসলকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করার চেষ্টা চালাচ্ছেন কিছু কিছু কৃষক। তবে কতটুকু সফল হবেন এ নিয়ে তাদের মধ্যে শঙ্কা রয়েছে। এসব ফসল নষ্ট হয়ে গেলে ব্যাপক লোকসানে মুখে পড়বেন কৃষকেরা। তবে ভিন্ন কথা বলছেন কৃষি বিভাগ। পানি নামার সাথে সাথে জমিতে সার ও কীটনাশক প্রয়োগ না করার পরামর্শ দিচ্ছেন তারা। মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার জানিয়েছেন মেহেরপুরে 42,000 হেক্টর ফসলি জমির মধ্যে 4,872 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। পুরাতন গোমতী নদীর দুই পারে প্রায় 200 একর সরকারি ভূমি দখলে নিয়েছে নদী খেকোড়া। এ নিয়ে জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, প্রশাসন কেন কোনো ব্যবস্থা নেয়নি, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? জি ডানা, আপনি যেটা বলছিলেন আমি আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লা যে পুরাতন গোমতী নদীটি আসলে এখানকার যারা রয়েছে আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। প্রায় 522 জন আসলে এখানে তালিকাভুক্ত করেছে যারা এই বেদখল করেছে জায়গাগুলো। আসলে কুমিল্লা সিটি কর্পোরেশন জেলা পরিষদ থেকে আমরা দেখিনি এই ধরনের কোনো পদক্ষেপ উচ্ছেদ অভিযান। এবং সেই দিক থেকে যদি বলি কুমিল্লার সিটি কর্পোরেশন জেলা পরিষদ তারা আসলে এই পুরাতন গোমতী নদীটি আমরা এখন যেখানে হাঁটছি আমি সেদিক থেকে যদি আপনাকে জানাতে চাই, পুরাতন গোমতী আসলে এরকম বেদখল হয়েছে যেখানে আমি হাঁটার কথা না, আমি সেখানে গোমতী নদীর মাঝখান দিয়ে আমি হাঁটছি। এবং একটু জানি রাখি কুমিল্লার ঐতিহ্যবাহী যে পুরাতন গোমতী নদী, সেই গোমতী নদীর আসলে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। এখানে হাতিঝিলের একটা প্রকল্প নেওয়া হয়েছে, সেই প্রকল্পের এক নাকি বাস্তবায়ন হওয়ার পর আসলে এখানে বাস্তবায়ন হচ্ছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো কুমিল্লার যে মানে সুশীল সমাজের প্রতি কুমিল্লা ফেরস্তা জনসাকে বাড়ান। আসলে আপনারা ছোটবেলায় এখানে সাঁতার কেটেছেন, এখন আসলে কি অবস্থা এখানে? আসলে এই পুরাতন গোমতীটি একসময় গোমতী নদীর অংশই ছিল। শহরকে রক্ষা করার জন্য গোমতী নদীর ট্রেক চেঞ্জ করে তখন এইটা গোমতী চোকবাজার থেকে কাপ্তান বাজার থেকে শুরু করে বিবির বাজারের পর্যন্ত যে পর্যন্ত রাস্তা আছে এটা হচ্ছে পুরাতন গোমতী নদী। এই গোমতী নদীতে একসময় আমরা সাঁতার কেটেছি, এখানে অনেক বড় বড় মাছ থাকতো, মাছ চাষ হয়েছে। এখন আসলে কালের অবর্তনে এটা দূষণ এবং দখলে একেবারে ছেয়ে গেছে। এটা একটা কুমিল্লাবাসীর জন্য দুর্ভোগের বিষয়। পরিবেশ যেমন নষ্ট হচ্ছে তেমনি এই সম্পত্তিটাও ব্যাহত হয়ে যাচ্ছে দিন দিন। তো এটাকে রক্ষা করার জন্য একটা দাবি উঠেছিল যে হাতিঝিলের আদলে এটাকে করার জন্য। আচ্ছা, যেটা বলছে যে দাবি উঠেছিল পরিবেশ রক্ষা করার জন্য, সেদিক থেকে দূষণ এবং দখলমুক্ত করে আসলে গোমতী নদীকে জীবিত করার জন্য নগরবাসীর একটা উদ্যোগ। তারা বলছেন এখনই সময় যেহেতু কোনো রাজনৈতিক দলের চাপ নেই, অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এখন উচ্ছেদ অভিযানটা করে যদি দখলমুক্ত করে পরিবেশ ঠিক করে তাহলে সুন্দর একটা হাতিঝিল হতে পারে কুমিল্লার এই পুরাতন গোমতী নদী। যেটা দুঃখ বলে এটাকে আসলে দিন দিন মানুষ চাচ্ছে একটা সুন্দর পরিবেশ তৈরি করে এটা মানুষের উপযোগী একটা পরিবেশ গড়ে তোলে কুমিল্লা নগরবাসীর জন্য। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। ডানা, সুমন, ধন্যবাদ আপনাকে। কুমিল্লা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।